কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ভালো থেকো, কারণ ভালো থাকাটা একটা অভ্যাস। আর তোমাদের জন্য আমিও ভালো আছি। স্বাগত জানাই ওয়াইজ নিনজাস চ্যানেলে। আমি ওয়াইজ নিনজাস ক্রিয়েটর কোচ বিদ্যুৎ লেখা। চলো আজকে পড়াশোনাটা শুরু করি। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর পাঠ্য থেকে শ্রদ্ধেয় সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি শিরোনামে প্রবন্ধাংশটি। প্রবন্ধাংশ কেন বলছি? এই যে নব নব সৃষ্টি, এই রচনাটি একটি প্রবন্ধ। শ্রদ্ধেয় সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি শিরোনামে প্রবন্ধাংশটি। এতে অনেক অজানা বিষয় আছে, যেগুলো বিষয়বস্তু বলার মাঝে মাঝে বলবো। তোমাদের সেই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা তৈরি করে দেওয়ার জন্য। এগুলো পরীক্ষায় আসবে না বটে, কিন্তু তোমাদের যদি জানা থাকে তাহলে এই পাঠ্যাংশের কোনো কিছু অজানা থাকবে না। একাগ্রহে পুরোটা দেখলে এবং শুনলে তবেই এই ভিডিও থেকে তোমরা লাভবান হবে। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ আসলেই যেন এক একটি স্বর্ণখনি, ঐতিহাসিক ভাষাতাত্ত্বিক অন্তর্দৃষ্টিতে পূর্ণ। তিনি এমনভাবে তথ্য ও রসের মিশেল ঘটান যেন পাঠক হাসতে হাসতেই গভীর জ্ঞান অর্জন করে। তার ভাষা শুধু মজাদার নয়, অনেক সময় পাঠককে ভাবায়, থমকে দেয়। তার লেখার মধ্যে বীজ লুকোনো থাকে, কোনোটি ইতিহাসের, কোনোটি বা ভাষার, কোনোটি সভ্যতার, আবার কোনোটি নিছকই মানব চিন্তার। আর পাঠকের কাজ সেই বীজগুলো চিনে ফেলা, কখনো তা জল দিয়ে, কখনো আলো দিয়ে তাকে পরিপক্ক করে তোলা। এবারে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। সৈয়দ মুজতবা আলীর জন্ম 13 সেপ্টেম্বর 1904 সালে সিলেট জেলার করিমগঞ্জে। তার পিতা খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং মাতা ছিলেন আমাতুল আজিজ। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রমে পড়াশোনা করেন, পরে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং মিশরেও শিক্ষালাভ করেন। পেশাগত জীবনে প্রথমে তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু করে ক্রমে জার্মানির বন বিশ্ববিদ্যালয়, কাবুল, বরোদা কলেজে অধ্যাপনা করেন। তারপর দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি অধ্যাপক হন। অবশেষে শান্তিনিকেতনে ইসলামিক স্টাডিজ বিভাগের রিডার হিসেবে অবসর গ্রহণ করেন। রম্য রচনা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধে, গল্পে তিনি ছিলেন অনন্য। দেশে বিদেশে, জলে ডাঙায়, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, চতুরঙ্গ, রাজা উজির, চাচা কাহিনী, ধূপছায়া প্রভৃতি তার উল্লেখযোগ্য রচনা। দেশ, বসুমতী, আনন্দবাজার, সত্যযুগ প্রভৃতি পত্রিকায় তার লেখা জনপ্রিয় হয়। 1949-এ নরসিংহ দাস পুরস্কার, 1961 সালে আনন্দ পুরস্কারে তিনি ভূষিত হন। তার মৃত্যু হয় 11 ফেব্রুয়ারি 1974 সালে কলকাতায়। 2005 সালে মরণোত্তর 21 পদক লাভ করেন লেখক। এবার এই যে রচনাংশটি পাঠ্য রয়েছে তার বিষয় সংক্ষেপ একটু জেনে নিই। প্রাচীন যুগের অধিকাংশ ভাষার সাহিত্যই লেখকের মতে আত্মনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ ছিল। হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এবং কিছুটা পরে আরবি ভাষাও যখন নতুন নতুন ভাব প্রকাশের প্রয়োজন হতো, তখন বাইরে তাকিয়ে নয়, নিজস্ব ভাণ্ডারেই শব্দের খোঁজ করেছে। এই ভাষাগুলিতে বিদেশি শব্দের অনুপ্রবেশ এতটাই সীমিত যে লেখক তাদের স্বয়ংসম্পূর্ণতাকে প্রশ্ন না করেই মেনে নিয়েছেন। এই নিরিখে বিচার করলে
আধুনিক যুগের বাংলা এবং ইংরেজি ভাষা অনেকটাই পরনির্ভরশীল, কারণ প্রয়োজন ছাড়াও এরা বিদেশি শব্দ গ্রহণ করেছে। পাঠান ও মোগল শাসনকালে আরবি ফার্সির প্রচলন এতই ব্যাপক হয়েছিল যে সেই দুই ভাষা থেকে বিপুল পরিমাণ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করে। তবে বাংলা ভাষায় বিদেশি শব্দের উপস্থিতি বা তার ব্যবহার ঠিক বা বেঠিক এ বিষয়ে লেখক স্পষ্টভাবে মত দিয়েছেন। তার মতে আলু, কপি কিংবা বিলিতি ওষুধ যেমন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে, তেমনভাবেই বিদেশি শব্দ বাংলা ভাষায় থাকবে এবং ভবিষ্যতে আরও নতুন শব্দ আসবে। এদিকে হিন্দি ভাষার তরুণ লেখকরা চেষ্টা করছেন আরবি, ফার্সি ও ইংরেজি শব্দ বর্জন করে কেবলমাত্র খাঁটি হিন্দি রচনার। এই উদ্যোগ সফল হবে না ব্যর্থ হবে তা সময়ই বলে দেবে। তবে বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ, নজরুল কিংবা বিদ্যাসাগরের মতো মনীষীরাও বিদেশি শব্দ ব্যবহার করতে দ্বিধা করেননি। লেখকের মতে রচনার ভাষা নির্ধারিত হয় তার বিষয়বস্তুর প্রয়োজনে। যেমন শঙ্কর দর্শন বিষয়ক লেখার ভাষা স্বাভাবিকভাবেই সংস্কৃত ঘেঁষা হবে। তো কেমন সেই সংস্কৃত ঘেঁষা ভাষা একটুখানি দেখে নিই। বোধিবৃক্ষতলে উপবেশনরত তথাগত মনে মনে চিন্তা করলেন, অত্যধিক উপবাসে শরীর জীর্ণ হয়েছে কেবল, তথাপি বোধিলাভ দুর্লভ হয়েছে। অনশনের তাড়নায় জঠরাগ্নিও দ্বিগুণ পরিমাণ। ক্ষুধ পিপাসার নিবারণার্থে অন্ন জল এখন বড়ই প্রয়োজন। এই ধরনের এইভাবে লেখাকে সংস্কৃত শব্দকে প্রাধান্য দিয়ে লেখা যে বাংলা, সেটা হচ্ছে সংস্কৃত ঘেঁষা ভাষা। সুতরাং শঙ্কর দর্শন বিষয়ক লেখা স্বাভাবিকভাবেই সংস্কৃত ঘেঁষা হবে। অন্যদিকে মোগলাই রেস্তোরাঁ নিয়ে লেখা হলে হুতম প্যাঁচার ভাষার ঢঙেই তা উপস্থাপিত হবে। কি এই হুতমি ভাষা? কেমনই বা হুতম প্যাঁচার নকশা, তার ভাষার ঢং একটু দেখে নিই। হুতমি ভাষা হলো হুতম প্যাঁচার নকশা নামে পরিচিত একটি ব্যঙ্গাত্মক গদ্যরীতির ভাষা, যার জন্ম ঊনবিংশ শতাব্দীর কলকাতায়। এটি সাধারণত প্রমিত ভাষা নয়, বরং চলিত বাংলার রঙিন, মজাদার ও ব্যঙ্গমিশ্রিত রূপ। এই ভাষার বৈশিষ্ট্য হল লোকজ কথ্য ভাষার ছাঁচে শহরের মধ্যবিত্ত জীবনের হাস্যরসাত্মক ও তীক্ষ্ণ সমালোচনা। শব্দচয়নে থাকে ব্যঙ্গ, বিদ্রূপ অথচ মাটির গন্ধ। সাহিত্যিক কৌশলে হুতমি ভাষা পাঠকের মনোরঞ্জনের পাশাপাশি সমাজচিত্র তুলে ধরে। এর প্রভাব বাংলা রম্যরচনার ঐতিহ্যে গভীরভাবে ছাপ রেখে গেছে। ওই হুতম প্যাঁচার নকশা ওখান থেকে কলিকাতার বারোইয়ারি পূজা, এর থেকে একটু শোনা যাক। এদিকে বারোইয়ারি তলায় সংগড়া শেষ হয়েছে, 1 মাস মহাভারতের কথা হচ্ছিল, তাও কাল শেষ হবে। কথক বেদির উপর বসে বৃষৎসর্গের ষাঁড়ের মতো, বলিদানের মহিষের মতো মাথায় ফুলের মালা জড়িয়ে রসিকতার একশেষ করছেন। মূল পুঁথির পানে চাওয়া মাত্র হচ্ছে, বস্তুত যা বলছেন সকলই কাশিরাম খুড়োর উচ্ছিষ্ট ও কোনোটা বা সপাক। কথকতা পেশাটা ভালো দিব্য জলখাবার, দিব্য হাত পাখার বাতাস। কেবল মধ্যে মধ্যে কোনো কোনো স্থলে আহার বিহারের আনুষঙ্গিক প্রহারটা সইতে হয়, সেইটাই মহান কষ্ট। পূর্বে গদাধর শিরোমণি, রামধন, তর্কবাগীশ, হলধর, পঞ্চানন প্রভৃতি প্রধান প্রধান কথক ছিলেন। শ্রীধর অল্প বয়সে বিলক্ষণ খ্যাত হন। বর্তমান দলে শাস্ত্রজ্ঞানের অপেক্ষা করেন না, গলাটা সাদা,
চাণক্য শ্লোকের 2-1 আখর পাঠ, কীর্তন অঙ্গের 2টো পদাবলী মুখস্থ করেই মজুরা করতে বেরোন ও বেদিতে বসে ব্যাসবধ করেন। বর্ণনা পড়তে পড়তে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসলে তীক্ষ্ণ ব্যঙ্গ লেখক উপস্থাপন করেছেন তার লেখাতে। কারণ সমাজচিত্রকে তিনি তুলে ধরছেন, তিনি ধারণা করেই নিয়েছেন যে অত সুললিত সুশীল ভাষায় এই জিনিস তুলে ধরলে তেমন ফলপ্রসূ হবে না। যাকে যেমন তাকে তেমন দিতে গেলে এই ধরনের ভাষাই ব্যবহার করতে হবে। আচ্ছা, এই গেল হুতম প্যাঁচার নকশা থেকে তার ভাষার ধরন। তাহলে লেখক যে বলছেন মোগলাই রেস্তোরাঁ নিয়ে লেখা হলে হুতম প্যাঁচার ভাষার ঢঙেই তা উপস্থাপিত হবে, মানে রসালো করে উপস্থাপনের জন্য ওই ভাষা দিয়েই উপস্থাপন করতে হবে। বসুমতী পত্রিকার সম্পাদকীয়তে যেমন গাম্ভীর্য থাকে তেমনি বাঁকা চোখের মজার চটুলতাও থাকে। বসুমতী পত্রিকার সম্পাদকীয়, তাতে বাঁকা চোখের চটুলতা, চলো দেখি সেটাই বা কেমন। 1946 সালে বসুমতী সম্পাদকীয় এরকম লেখা ছিল আর কি। যারা ধর্মের নামে রাজনীতি করেন তাঁরা যেন কূপে বসে আকাশ মাপছেন, তবে দুঃখের বিষয় কূপের জলেই এখন রাজপথ ধোয়া হচ্ছে। পুরো সম্পাদকীয়টাই একবার পড়ি। সম্পাদকীয় শিরোনাম হচ্ছে ধর্মের ছায়ায় রাজনীতির চুরি। যারা ধর্মের নামে রাজনীতি করেন তাঁরা যেন কূপে বসে আকাশ মাপছেন, কিন্তু দুঃখের বিষয় আজকাল কূপের জলেই রাজপথ ধোয়া হচ্ছে। ধর্ম একান্ত ব্যক্তিগত অনুভব, মনের নিবেদন, হৃদয়ের আলো, অথচ কিছু প্রাজ্ঞ নেতা একে পরিণত করেছেন গণমিছিলে হাঁকডাক দেওয়ার হাতিয়ারে। ঈশ্বরের নামে তৈরি হচ্ছে সভা, লেখা হচ্ছে ইশতেহার, আর মোড়ে মোড়ে লাগানো হচ্ছে দেওয়াল লিখন। এক একটি শব্দ যেন আগুনের ফুলকি, যা জাতের মধ্যে নয় মনুষ্যত্বের মধ্যেই বিভাজন ঘটাচ্ছে। এই ধরনের রাজনীতি কেবল জাতিকে নয় ঈশ্বরকেও অপমান করে, কারণ ঈশ্বর যে সীমার ভিতর থাকেন না, তিনি কূপের নয় অনন্ত আকাশের অধিবাসী। আজ আমাদের রাজনীতি চাই দূরদর্শিতায়, চাই যুক্তিবোধ, চাই বিবেক। ধর্মের আবরণে বিভেদ সৃষ্টিকারী কণ্ঠস্বর যতই উঁচু হোক, বসুমতীর কলম তা চুপচাপ সহ্য করবে না। কারণ আমরা বিশ্বাস করি রাজপথে ধর্মের ছায়া পড়তে পারে, কিন্তু ধর্ম যেন কখনো রক্তে রঞ্জিত না হয়। 1946 সালে এই সম্পাদকীয়, মানে দেশ তখনও স্বাধীন হয়নি আমাদের, 1947 সালে আমরা স্বাধীনতা পাই। বুঝতেই পারছো, মানে শুধুমাত্র সম্পাদকীয় নয়, যে বিকট পরিস্থিতি, সেই পরিস্থিতিকে একটু চটুল ব্যঙ্গ তার মধ্যে মিশ্রিত করা হয়েছে। বসুমতীর সম্পাদকীয় তখনকার বিখ্যাত এক লেখন শৈলী। তো লেখক বলছেন বসুমতী পত্রিকার সম্পাদকীয়তে যেমন গাম্ভীর্য থাকে তেমনি বাঁকা চোখের মজার চটুলতাও থাকে। বাংলা ভাষায় প্রবেশ করা বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি ও ইংরেজির সংখ্যাই সর্বাধিক। এ অবস্থায় সংস্কৃত চর্চা স্কুল কলেজ স্তর থেকে তুলে দেওয়া উচিত নয়, কারণ বাংলা ভাষায় এখনও সংস্কৃত ভিত্তিক সাহিত্য চর্চার প্রয়োজন রয়ে গেছে। একই যুক্তি ইংরেজি ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ দর্শন, নন্দনতত্ত্ব কিংবা বিজ্ঞানের ভাষা হিসেবে ইংরেজির বিকল্প নেই। রেলের ইঞ্জিন চালাতে হলে ইংরেজি শেখা ছাড়া উপায় নেই। দর্শন, নন্দনতত্ত্ব, তার একটু পরিচয় নিয়ে নিই। দর্শন দর্শন হলো জগৎ, জীবন ও অস্তিত্ব সম্পর্কে মৌলিক চিন্তার
বিশ্লেষণমূলক শাস্ত্র। এটি সত্য, জ্ঞান, নৈতিকতা, বাস্তবতা, মন ও ভাষা ইত্যাদি প্রশ্ন নিয়ে আলোচনা করে। যুক্তি ও প্রশ্নের মাধ্যমে মানব চিন্তার গভীরে প্রবেশ করে দর্শন। প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ দার্শনিকরা এর পথপ্রদর্শক। নন্দনতত্ত্ব হল সৌন্দর্য, শিল্প ও রসাস্বাদনের তত্ত্ব। এটি দর্শনের একটি শাখা যা শিল্পকর্ম, প্রাকৃতিক সৌন্দর্য ও মানব অনুভূতির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। কোনো জিনিসকে সুন্দর বলা হয় কেন, কিভাবে আমরা সৌন্দর্য উপলব্ধি করি, এসব প্রশ্নের উত্তর খোঁজে নন্দনতত্ত্ব। তবে আরবি ও ফার্সি ভাষা থেকে নতুন করে আর বাংলা ভাষায় শব্দ আসবে না বলেই লেখকের অভিমত। কারণ বর্তমান তরুণ প্রজন্মের এই দুই ভাষার প্রতি আগ্রহ ক্রমেই হ্রাস পাচ্ছে। তবে যেসব শব্দ ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রবেশ করেছে তারা দীর্ঘদিন ব্যবহৃত হবে বলেই তিনি মনে করেন। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে প্রাচীন বাংলা অন্তর্ভুক্ত থাকায় তরুণ লেখকরা আজকাল অপ্রচলিত অনেক আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন, যার ফলে লেখক এই শব্দগুলির বর্তমান ও ভবিষ্যৎ ব্যবহার নিয়েও হিসেব নিকেশে ব্যস্ত। প্রাচীনকাল থেকেই ভারতের মক্তব ও মাদ্রাসায় আরবি ভাষা শিক্ষা প্রচলিত ছিল। তবে ভারতীয় আর্যরা তুলনামূলকভাবে ফার্সি ভাষার প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। উর্দু বা হিন্দির মূল সুর আরব ভিত্তিক নয়, বরং ফার্সি ভিত্তিক। সেমিতি বা সেমিটিক ভাষা আরবি ও ইন্দো ইরানীয় ভাষার সংমিশ্রণ থেকেই নবীন ফার্সি ভাষার উদ্ভব ঘটে, যা একসময় সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি করতে সক্ষম হয়। এবার সেমিতি বা সেমিটিক ভাষাটা কি একটু দেখে নিই। সেমিটিক ভাষাগুলি আফ্রো এশীয় ভাষা পরিবারের একটি গুরুত্বপূর্ণ শাখা, যার মধ্যে হিব্রু, আরবি, আরামাইক প্রভৃতি ভাষা অন্তর্ভুক্ত। এদের ব্যাকরণে মূলত ধাতু বা মূল শব্দতত্ত্ব নির্ভর গঠন দেখা যায়। এই ভাষাগুলি প্রাচীন, ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম। দেখো, কোরআন, বাইবেলের কিছু অংশ এই সেমিটিক ভাষাতে রচিত। স্বয়ং যীশুখ্রিস্ট আরামাইক ভাষায় কথা বলতেন। তাহলে সেমিতি বা সেমিটিক ভাষা আরবি ও ইন্দো ইরানীয় ভাষার সংমিশ্রণ থেকেই নবীন ফার্সি ভাষার উদ্ভব ঘটে, যা একসময় সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি করতে সক্ষম হয়। ফার্সির আবির্ভাবের সময়কালেই ভারতের সিন্ধি, উর্দু ও কাশ্মীরি ভাষার জন্ম ঘটে। পরবর্তীতে উর্দু কবি ইকবাল চেষ্টা করেন ফার্সির প্রভাব থেকে উর্দু ভাষাকে মুক্ত করতে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, এই গানটি কবি আল্লামা ইকবাল এনার রচনা। তো সেই উর্দু কবি ইকবাল তিনি চেষ্টা করেন ফার্সির প্রভাব থেকে উর্দু ভাষাকে মুক্ত করতে। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সম্পদ নিঃসন্দেহে পদাবলী কীর্তন। এই কাব্যে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধার চরিত্রে খাঁটি বাঙালিয়ানার ছাপ স্পষ্ট। একইভাবে ভাটিয়ালি গানের নায়িকা, বাউলের ভক্ত কিংবা মুর্শিদি গানের আশিক, সকল চরিত্রেই বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ভাবপ্রবণতা ফুটে উঠেছে। এই যে আশিক, মুর্শিদি গানের আশিক, কে এই আশিক একটু দেখে নিই। আমাদের ভক্তিশাস্ত্রে যেমন ভক্ত ভগবান আমরা জানি, তেমনি সুফি সাধনায়
মাসুক, আশেক বা আশিক এই কথাটা উল্লিখিত হয়। মাসুক শব্দটি আরবি উইস্ক থেকে আগত, যার অর্থ প্রিয়জন বা যার প্রতি গভীর প্রেম নিবেদন করা হয়। সুফি দর্শনে মাসুক হলেন ঈশ্বর, যিনি প্রেমের পরম লক্ষ্য। তিনি প্রেমিকের আরাধ্য, আত্মসমর্পণের কেন্দ্রে অবস্থান করেন। তাহলে আমাদের ভক্ত ভগবানের হিসেব অনুযায়ী মাসুক হলেন ঈশ্বর। আর তাহলে আশেককে, আশেক বা আশিককে, আশেক অর্থ প্রেমিক, যিনি প্রিয়জনের প্রতি পূর্ণতায় নিমগ্ন। সুফিবাদে আশেক সেই আত্মার প্রতীক যে ঈশ্বর প্রেমে বিভোর। তার হৃদয়ে মোহ নেই, কেবল ঈশ্বর প্রেমে পাগলপনা ও আত্মবিসর্জনের আকুলতা আছে। ঈশ্বরের মিলনে তিনি পরম আনন্দ খোঁজেন। মানে আশেক মানে তাহলে ভক্ত, ঈশ্বর প্রেমিক। লেখক বৈষ্ণব পদাবলী, এই পদাবলী কীর্তনকে তিনি সর্বশ্রেষ্ঠ সাহিত্য বলছেন, কারণ শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধার চরিত্রে খাঁটি বাঙালিয়ানার ছাপ স্পষ্ট। একইভাবে ভাটিয়ালি গানের নায়িকা ও কি ও বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে, চিরবিরহ। বাউলের মূল কথা কি? প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। মুর্শিদি গানে আশিক হইয়া ফিরি দেশে দেশে মজনু হইয়া। সেই চিরবিরহ, সেই চির আকাঙ্ক্ষিতকে পাওয়ার সাধনা। সেই জন্যে লেখক বলছেন সকল চরিত্রেই বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ভাব প্রবণতা ফুটে উঠেছে। তারপর বাঙালি জাতি বরাবরই সত্য, শিব ও সুন্দরের উপাসক। ধর্ম, রাজনীতি, সাহিত্য সর্বত্রই তাদের সেই আরাধনার ছাপ স্পষ্ট। তবে এই সাধনার পথে যখনই বাধা এসেছে, বাঙালি বিদ্রোহী রূপে আত্মপ্রকাশ করেছে। এই বিদ্রোহী মানসিকতা শুধু হিন্দু নয়, মুসলমান বাঙালির মধ্যেও সমানভাবে বিরাজমান। তাহলে আমাদের এই যে নবনব সৃষ্টি প্রবন্ধ, এই রচনাংশটুকু, এই পাঠ্যাংশটুকুর মধ্যে আমরা কত কিছু জানতে পারলাম, কত কিছু বীজ রাখা রয়েছে। সেই বীজগুলোকে যদি আমরা খুঁড়ে খুঁড়ে জানতে যাই, তাহলে এত কিছু আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য খুঁটিয়ে পড়তে হবে এই পাঠ্যাংশটি, এবং এক কথায় কিংবা সংক্ষিপ্ত বা বড় প্রশ্নের উত্তর তৈরি করে রাখতে হবে। আর কিছু কিছু জায়গা আমার মনে হয়েছে যেগুলো দেখিয়ে দিয়েছি, এগুলো প্রশ্নের উত্তর ছোট বড় এক কথায় সব রকমভাবেই তৈরি করে রাখবে। বলে যাচ্ছি, সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম ওমর খৈয়াম। আচ্ছা, আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে চলে আসছে, অনেকে সৈয়দ মুস্তাফা আলী এরকম বলেছেন। একদমই গুলিয়ে ফেলবে না। সৈয়দ মুস্তাফা সিরাজ, তিনিও একজন সাহিত্যিক, ঔপন্যাসিক হিসাবেই বেশি খ্যাত। শুধু উপন্যাস নয়, তার অন্যান্য চমকপ্রদ সাহিত্য রচনাও রয়েছে। কিন্তু আমাদের পাঠ্যাংশের লেখক হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। ঠিক আছে? তাহলে দুজন, সৈয়দ মুস্তাফা সিরাজ একজন, সৈয়দ মুজতবা আলী আরেকজন। সৈয়দ মুজতবা আলীর রচনা আমরা
পাঠ্যাংশে পড়ছি। সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম ওমর খৈয়াম। নব নব সৃষ্টি প্রবন্ধটির মূল গ্রন্থ চতুরঙ্গ। চতুরঙ্গ একটি প্রবন্ধ গ্রন্থ। নতুন শব্দ প্রয়োজন হলে সংস্কৃত ভাষা নিজের ভাণ্ডারে খোঁজ করে। প্রাচীন যুগের ভাষা হল হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত। এখানে ওই 4টে চয়েস দিয়ে দেয়, সেখানে হয়তো ওই 3টে চয়েস অন্য দিল, একটা দিল হিব্রু কিংবা গ্রিক কিংবা আবেস্তা কিংবা সংস্কৃত। সুতরাং প্রাচীন যুগের ভাষা হলো হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত। এই 4টে একদম মাথায় রেখে দেবে। প্রাচীন যুগের এই ভাষার উল্লেখ আমরা পাঠ্যাংশে পাচ্ছি। সুতরাং অন্য কিছুর চয়েসের মাঝখানে পড়বে না, আগে এই 4টে প্রাচীন ভাষা মাথায় বসিয়ে নেবে, তারপরে অন্যগুলো কিছু দিলে তখন ঠিক সঠিক উত্তরটাই চোখে আটকাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আত্মনির্ভরশীল ভাষা নয় এমন ভাষা হলো ইংরেজি। ভালো করে প্রশ্ন পড়বে। দেখো, আত্মনির্ভরশীল ভাষা বলেনি, কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয় এমন ভাষা হলো ইংরেজি। ভালো করে পড়বে। আইন, আদালত, খাজনা, খারিজ হলো আরবি ফার্সি ভাষার শব্দ। রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। কি তাড়ানো মুশকিল? আলু ও কপি। এগুলোকে আমরা কোনোদিন তাড়াতে পারবো? বিদ্যাসাগর লিখতেন সাধু ভাষায়, মূলত সাধু ভাষায়। ব্যতিক্রম আছে, সে জায়গায় আসুক বলছি। বাঁকাচোক ভাষায় থাকতো চটুলতা। চটুলতার অর্থ আমি বলে দিয়েছি, খেয়াল করেছো কিনা জানি না, বলে দিচ্ছি। লঘু যে বিষয়, গাম্ভীর্যহীন যে বিষয়, তা হলো চটুল। গাম্ভীর্যহীনতা, চটুলতা। নবনব সৃষ্টি কথাটির অর্থ, নবনব সৃষ্টি বলতে লেখক সৈয়দ মুজতবা আলী নতুন নতুন নির্মাণ বা সৃষ্টির কথা বোঝাতে চেয়েছেন। সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলতে লেখকের আপত্তি নেই। কেন? নতুন বিষয় বোঝাতে নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অন্য ভাষা থেকে ধার করার পরিবর্তে নিজের শব্দ ভাণ্ডারে খোঁজ করে, সেই জন্য আপত্তি নেই। প্রাচীন যুগের আত্মনির্ভরশীল ভাষা গ্রিক, হিব্রু, আবেস্তা, সংস্কৃত। প্রাচীন যুগের ভাষা, প্রাচীন যুগের আত্মনির্ভরশীল ভাষা গ্রিক, হিব্রু, আবেস্তা, সংস্কৃত। একদম মাথায় রেখে দেবে। বর্তমান যুগের কোন ভাষা আত্মনির্ভরশীল নয় বলে লেখক মনে করেন? বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষাকে লেখক আত্মনির্ভরশীল ভাষা বলে মনে করেন না। পাঠান ও মুঘল যুগে কোন কোন ভাষা থেকে এবং কেন আমরা প্রচুর শব্দ গ্রহণ করেছি? পাঠান ও মুঘল যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নতুন রূপে দেখা দেওয়ায় আমরা আরবি ও ফার্সি ভাষা থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। নবনব সৃষ্টি রচনাংশে লেখক সৈয়দ মুজতবা আলী কোন প্রশ্নকে অবান্তর বলেছেন? নবনব সৃষ্টি রচনাংশে লেখক প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী ভাষায় বিভিন্ন শব্দ গ্রহণ ভালো না মন্দ এই প্রশ্নকে অবান্তর বলেছেন। হিন্দি ভাষা সাহিত্যে বঙ্কিম হলেন মুন্সি প্রেমচন্দ। অনেকে লিখতে চায় প্রেমচাঁদ, না, প্রেমচাঁদ এভাবে লেখাটা ঠিক নয়, কারণ তিনি একজন সম্মানিত হিন্দি সাহিত্যের লেখক। তিনি নিজে লেখেন প্রেমচন্দ, চ দন্ত নয় দয়, চন্দ নয়, চন্দ। উনি উচ্চারণ যেভাবে করেন, আপামর হিন্দি
সাহিত্যিকরা যেভাবে উচ্চারণ করেন মুন্সি প্রেমচন্দ, আমরাও সেরকমই বলবো। হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম হলেন মুন্সি প্রেমচন্দ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছদ্মনামে লেখা রচনায় আরবি ফার্সি শব্দ প্রচুর ব্যবহার করতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তো সাধু ভাষাতেই লিখেছেন, কিন্তু আরবি ভাষী ব্যবহার করেছেন কোথায়? যখন তিনি ছদ্মনামে বিভিন্ন লেখা লিখেছেন। এছাড়াও ৬০ শব্দের মধ্যে সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক এই প্রশ্নগুলোর উত্তর তৈরি রাখতে হবে তোমাদের। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। লেখক সংস্কৃত ভাষা সম্পর্কে কেন এই কথা বলেছেন? এগুলো ৬০ শব্দের মধ্যে উত্তর লিখবে। বাঙালির শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি তার পদাবলী কীর্তনে। পদাবলী কীর্তন এর কোন বৈশিষ্ট্যের দিকে লেখক ইঙ্গিত করেছেন? খানিকটা আলোচনার সময় বলেছি, ফিরে গিয়ে আবার শোনো। আচ্ছা, এরপরে ব্যাখ্যামূলক বড় প্রশ্ন হিসেবে এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি রেখো। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, মন্তব্যটি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, বক্তাকে উক্তিটি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, লেখক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ব্যাখ্যা করো। নতুন আমদানিও বন্ধ করা যাবে না, লেখক নতুন আমদানির কোন কোন প্রসঙ্গ উল্লেখ করেছেন? ভাষার ক্ষেত্রে নতুন নতুন আমদানি বন্ধ করা যাবে না কেন? এই প্রশ্নগুলো, এই দিকগুলো একটু ভালো করে খুঁটিয়ে পড়বে, মনে রাখবে। আর পাঠ্যাংশে যেই সব জায়গাগুলো অচেনা আমি তোমাদের চেষ্টা করলাম সবটাই বলার। ভিডিওটা পড়বে, ওই জায়গাগুলোতে একটু কান পেতে শুনবে, নোটস নিয়ে নেবে। সমগ্র পাঠ্যাংশ খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, কারণ এতে নানা দৃষ্টিকোণ ধরা রয়েছে এই লেখাটিতে। তখনই বললাম প্রচুর কিছু অনেক দিক রয়েছে। আমাদের বাংলা সাহিত্য এই বাংলা ভাষাকে কতভাবে এখনকার দিনে যেটাকে বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, দেখেছো তো আমরা কত রকমভাবেই এক বাংলা ভাষাকেই পড়লাম, বাংলা ভাষার ধরনগুলিকে পড়লাম, আমাদের লেখক দেখিয়ে দিলেন। তো সেগুলো সম্পর্কে তো অবশ্যই জানতে হবে, সেজন্যই পাঠ্যাংশ খুব ভালো করে খুঁটিয়ে পড়বে আর ভিডিওটা শুনবে, পড়বে, শুনবে, তাহলে দেখবে এই রচনাংশ তোমাদের কঠিন মনে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থেকো, ভালো থাকুন সবাই।